বিসমিল্লাহির রহমানির রহিম। সাল আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এই মুজিব বর্ষে আমাদের ঘোষণা যে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। আর সেই ঘোষণায় যদিও সরকারিভাবে আমরা উদ্যোগ নিয়েছি, কাজ করে যাচ্ছি, তারপরে আমি বলবো যে এই সাথে সাথে আজকে আমাদের সরকারের সচিবগণ যে মহৎ উদ্যোগ নিয়েছেন, যারা এই দেশের নিজ নিজ এলাকার গৃহহীন মানুষের জন্য ঘর তৈরি করে দেওয়া, যে একটি পরিবারকে একটা ঠিকানা দিয়ে দেওয়া বা যাদের একবার জীর্ণ শীর্ণ ঘর তাদের একটা ঘর দেওয়া একটা মহৎ উদ্যোগ বলে আমি মনে করি। প্রায় ৬,১৩৮টি গৃহ নির্মাণ করা হয়েছে এবং প্রত্যেকে নিজ নিজ এলাকায় দুটি করে পরিবারকে ঘর তৈরি করে দিয়েছেন। সেজন্য আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবনের যে সংগ্রাম, সেই সংগ্রামের মূল লক্ষ্য ছিল যে তিনি সবসময় এটাই বলতেন যে তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চান। আজকে এই একটা ঘর পাওয়ার পর সেই দুঃখী মানুষের মুখে যখন হাসি ফোটে এবং তার যে আনন্দ অশ্রু, আমি মনে হয় এটাই সবথেকে বড় পাওয়া। তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। তার জীবনে কোনো অভাব ছিল না, তিনি নিজের জীবনে যা চাইতেন তাই করতে পারতেন। পড়াশোনা করে অনেক জজ ব্যারিস্টার হতে পারতেন, অনেক কিছু করতে পারতেন, বড় চাকরিও করতে পারেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু সে পথ তিনি বেছে নেননি। তিনি এই বাংলাদেশের অর্থাৎ আমাদের এই ভূখণ্ড, এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা তিনি নিজের চোখে দেখেছেন, ছোটবেলা থেকে দেখেছেন, এবং যার ফলে সবসময় তার উদ্যোগী ছিল একটা যে কিছু করা এদেশের মানুষের জন্য, যে কারণে তিনি তার সারাটা জীবন উৎসর্গ করেছিলেন। আর এই সাধারণ মানুষ ঘর নাই, বাড়ি নাই, একবেলা খেতে পেত না, দিনের পর দিন অভুক্ত থাকতো, চোখের সামনে ছেলেমেয়েরা না খেয়ে থাকতো, মায়ের কোলে ছেলেমেয়েরা ধুকে ধুকে মারা যেত বিনা চিকিৎসায়, খাদ্যের অভাবে। সেই সব দুঃখী মানুষ, তাদের দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রাণ কাঁদত। এই জন্য তিনি জীবনে প্রতিজ্ঞা নিয়েছিলেন যে তিনি এদেশের মানুষের জন্য কিছু করে যাবেন, আর সেটা করে যেতে গেলে এই দেশটাকে স্বাধীন করা, এদেশের মানুষের জন্য একটা সুন্দর জীবন দেওয়া। সবসময় এদেশের মানুষ বঞ্চিত ছিল। আজকে তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা এই দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার চেষ্টা করে যাচ্ছি। তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, আমাদের আত্মপরিচয়ের সুযোগ দিয়ে গেছেন। আমি আজকের দিনে তার প্রতি, বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই তার ডাকে সাড়া দিয়ে যারা অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছেন সেই সকল শহীদানের প্রতি। শ্রদ্ধা জানাই আমাদের 2 লক্ষ মা বোনের প্রতি, যার জীবনে মহৎ ত্যাগ স্বীকার করেছেন। দীর্ঘ 24টা বছর তার জীবন তিনি জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন। তিনি যখনই মানুষের কথা বলেছেন তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, একবারে একা কারাগারে বন্দি করে রাখা হয়েছে, এমনকি ষড়যন্ত্র করে তাকে ফাঁসি দিয়ে হত্যারও চেষ্টা করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা এবং তার বিরুদ্ধে যেভাবে তাকে একেবারে চিরতরে শেষ করার চেষ্টা করা হয়েছে।
কিন্তু তিনি সত্যের জন্য সংগ্রাম করেছেন, ন্যায়ের জন্য সংগ্রাম করেছেন, এবং তিনি কখনো তার নীতি আদর্শের সাথে আপোষ করেননি, পিছপা হননি। তিনি সবসময় ন্যায্য কথা বলেছেন, ন্যায্যভাবে চলেছেন এবং এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। আর সেই মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বলেই তার যে লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা, সেই স্বাধীনতা তিনি অর্জন করতে পেরেছিলেন। এবং স্বাধীনতার পর তার যে লক্ষ্য ছিল যে দেশের মানুষের জন্য তিনি একটি সুন্দর জীবন দিবেন, এবং তিনি সবসময় কথাই বলতেন, যে আমি তার কথা কোট করছি। তিনি বলেছেন যে কোট, আমার দেশের প্রতি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে, এই হচ্ছে আমার স্বপ্ন। আর কোট, তো তিনি একটা স্বপ্নই দেখেছিলেন যে বাঙালি জাতি তারা খাদ্য পাবে, আশ্রয় মানে বাসস্থান, তার একটা থাকার জায়গা হবে, এবং তারা শিক্ষা দীক্ষায় উন্নত জীবন পাবে। স্বাধীনতা পাওয়ার সময় পেয়েছিলেন মাত্র 3.5 বছর। এই সময়টা একটি জাতির জন্য, যে জাতি দীর্ঘদিন শোষিত বঞ্চিত, একটি অবহেলিত দেশ, যে দেশে কোনো ধরনেরই কোনো উন্নতি ছিল না, এবং কিছুক্ষণ আগেই আপনারা আমাদের প্রিন্সিপাল সেক্রেটারির বক্তব্য শুনেছেন যে অনেক গবেষণা করে বেরিয়েছিল কিভাবে পাকিস্তানি শাসক দ্বারা আমরা বঞ্চিত ছিলাম, আর সেটাও 68-69-এর কথা। কিন্তু তার পূর্বেও যদি আমরা দেখি যে আমাদের কোনো বাঙালি কখনো সচিব পর্যায়ে প্রমোশন পেত না। সামরিক বাহিনীতে কোনো সামরিক অফিসার মানে খুব বেশি হলে লেফটেন্যান্ট কর্নেল বা মেজর পর্যন্তই ভেতর সামরিক 2-4 জন লেফটেন্যান্ট কর্নেল হতে পারত, একটি মাত্র কর্নেল ছিল। তার উপরে কোনো পদে কোনো বাঙালি কখনো যেতে পারত না। আমাদের দেশে কোনো স্কুল, কলেজ, অফিস আদালত কোনো কিছুই তারা গড়ে তোলেনি। কিন্তু প্রকৃত সত্য হলো যে এদেশে অর্থ উপার্জন করত বাংলাদেশ। আমাদের পাট, আমাদের চা, আমাদের মাছ, আমাদের সব কিছু নিয়েই কিন্তু যা কিছু আসতো সব লুটে নিয়ে যেত ওই পাকিস্তানিরা, যার বিরুদ্ধেই বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় প্রতিবাদ করেছেন, সংগ্রাম করেছেন, এবং যতই প্রতিবাদ করেছেন তারপরেই তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, এবং দিনের পর দিন, বছরের পর বছর তাকে কারাগারে রেখে দিয়েছে। আমরা সন্তান হিসেবে বাবার সাথে আমাদের দেখা হতো জেলখানায়, কারাগারে। খুব অল্প সময়ে আমরা তাকে কাছে পেয়েছি। বাবার স্নেহ ভালোবাসা খুব অল্পই আমরা পেয়েছি। তিনি আমাদের ভালোবেসেছেন, কিন্তু তার নিজের কথাই আছে। ডেভিড ফ্রস্টের সাথে, তিনি একজন ব্রিটিশ সাংবাদিক, তার সাথে একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে তিনি তার বাংলার মানুষকেই সব থেকে বেশি ভালোবাসেন। এদেশের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবেরই ভালোবাসা পেয়েছেন, আর সেই জন্য স্বাধীনতার পর তিনি এদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলি, সেই চাহিদাগুলি মেটাবার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নেন। এদেশে প্রচুর মানুষ যারা ভূমিহীন ছিল, গৃহহীন ছিল, তাদের জন্য তিনি গুচ্ছগ্রাম একটি প্রকল্প নেন, এবং তিনি নিজে নোয়াখালী যান। নোয়াখালীর এখন লক্ষ্মীপুর তখন একটা মহকুমা ছিল, এবং সেখানে যান এবং সেখানেই প্রথম এই গুচ্ছগ্রামের ভিত্তিটা রচনা করেন। এবং আব্দুর রব সানিয়াবাদ সাহেব ছিলেন আমাদের কৃষি মন্ত্রী, এবং তার উপরে দায়িত্ব ছিল, এবং তিনি সেই ঘর তৈরি করে দিয়ে আসেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে যেখানে এরকম মানুষ সকলের জন্য ঘর করে দেবেন, প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল করে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবেন। যে কমিউনিটি হাসপাতাল, সেটাও তারই চিন্তার ফসল। তিনি চেয়েছেন যে ঘরের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। শিক্ষাকে তিনি সম্পূর্ণ অবৈতনিক করে দিয়েছিলেন, মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দিয়েছিলেন, প্রাথমিক শিক্ষা তিনি অবৈতনিক করে দিয়েছেন, যাতে এদেশের মেয়েরা সবাই লেখাপড়া শিখতে পারে। সেই সাথে একদিকে একটা স্বাধীন রাষ্ট্রকে গড়ে তোলা, অপরদিকে দেশের সার্বিক উন্নতি করা এবং মানুষের খাদ্য নিরাপত্তার জন্য
ব্যাপকভাবে খাদ্য উৎপাদন বাড়ানো, বীজ গবেষণা করা, বীজ উৎপাদন করা, বিতরণ করা, সার থেকে শুরু করে কৃষি উপকরণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, কৃষকদের কাছে ভর্তুকি দিয়ে টাকা দিয়ে সাহায্য করা, তাদের পণ্য ক্রয় করা। এবং তিনি জানতেন যে আমাদের দেশে জমির স্বল্পতা আছে, জনসংখ্যা বৃদ্ধি পাবে, তাই তিনি সমবায়ের মাধ্যমে চাষাবাদ এবং সেই চাষাবাদ যান্ত্রিকীকরণ করবার যে পরিকল্পনা সেটাও তিনি নিয়েছিলেন। এবং ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে এখন তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি প্রত্যেকটা মহকুমাকে জেলায় রূপান্তর করেন। কারণ বাংলাদেশে 19টা জেলা ছিল, কাজে 19টা জেলায় 7টি উপজেলা, প্রত্যেকটা জেলা তিনি উপজেলাগুলি তিনি মহকুমাগুলিকে তিনি জেলায় রূপান্তর করে দেন, যাতে করে এবং জেলা গভর্নর নিযুক্ত করেন এবং তারা ওই জেলার সার্বিক উন্নয়নের দায়িত্ব নেবে, যেন ওই তৃণমূলে অর্থাৎ গ্রামের মানুষের জন্য সরকারের সহযোগিতা পায়। এবং আপনি একটু আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বক্তব্য শুনেছেন যে তিনি আমাদের সরকারি অফিসারদের একথাই বলেছিলেন যে আপনারা যে আজকে যা কিছু পান তার মূলে কারা? এই গ্রামের মানুষগুলি তো মাথার ঘাম পায়ে ফেলেই তো এরা অর্থ উপার্জন করে, তাদের জন্য আপনারা কিছু করেন। তো আমি সত্যি আজকে আনন্দিত যে আমাদের সচিবরা যে উদ্যোগটা নিয়েছেন, মনে হল জাতির পিতা সেই নির্দেশনাটা তারা যেন অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং তাদের এই উদ্যোগের ফলে আজকে আপনারা প্রত্যেকে যাই এখানে উপস্থিত নিজের একটু ঘর থাকার ঘর পেয়েছেন। আসলে একটা মানুষের জীবনের কি দরকার? একটা মাথা গোঁজার ঠাঁই, একটু ঘর। এবং গুচ্ছগ্রাম দিয়ে তিনি যে যাত্রা শুরু করেছিলেন, এরপর আমি যখন 81 সালে ফিরে আসি, আপনারা জানেন যে 75 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে আমি আমার বাবা মা ভাই সব হারাই। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে হত্যা করে। এই ঘাতকের দল শুধু তাকেই হত্যা করেনি, সেই সাথে আমার মা কি অপরাধ ছিল আমি জানি না, তাকে হত্যা করে। আমার 3 ভাই কামাল জামাল রাসেলকে হত্যা করে, আমার চাচাকে হত্যা করে, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এমনকি আব্দুর রব সানিয়াবাদ সাহেব, যিনি বঙ্গবন্ধুর নির্দেশে এই গুচ্ছগ্রাম তৈরি করে দরিদ্র মানুষের হাতে তুলে দিয়েছেন, তাকে হত্যা করে। তার 2 জন মেয়ে, তার ছেলে, তার ভ্রাতুষ্পুত্র, তার নাতি, পরিবারের অনেক সদস্য, তাদেরকে হত্যা করে। আমাদের পরিবারের 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম, আমার স্বামীর কর্মস্থলে, তাই বেঁচে গিয়েছিলাম আমি আর রেহানাকে আমি নিয়ে গিয়েছিলাম। এরপর দেশে আসতে পারিনি, কারণ জাতির পিতাকে হত্যা করার পর অবৈধভাবে যখন জিয়াউর রহমান ক্ষমতা দখল করে, তখন ওই খুনিদেরকে বিভিন্ন দূতাবাসের চাকরিতে পুরস্কৃত করেছিল, রাষ্ট্রদূত করেছিল তাদেরকে। আর যারা যুদ্ধাপরাধী, পাকিস্তানি হানাদার বাহিনী যাদের ঘরবাড়ি পুড়িয়েছে, গণহত্যা চালিয়েছে, মেয়েদেরকে তুলে নিয়ে, মা বোনদেরকে তুলে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, লুটপাট করেছে, তাদেরকেই মন্ত্রী বানিয়েছে, তাদেরকেই ক্ষমতায় বসিয়েছে। 75-এ যারা জীবন দিয়েছে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটুকু বলবো যে এই ঘটনার পর থেকে কিন্তু আবার সেই দুঃখী মানুষই থেকে গেছে, তাদের থেকে কেউ ফিরে তাকায়নি। আর যারা ক্ষমতা এসেছে বারবার, তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল, কারণ ক্ষমতাটা তাদের জন্য ভোগের বস্তু ছিল। ক্ষমতা পেয়ে তাদের অর্থ সম্পদ বানাবে কিভাবে উপরে উঠবে, সেই তালেই তারা ছিল। এবং তাদের সাথে কিছু লোক তারা হাত মিলিয়ে চলেছিল, তারা সম্পদের মালিক হয়েছে। কিন্তু বাংলার যে আপামর জনসাধারণ, তারা সেই অবহেলিত, শোষিত, বঞ্চিত ছিল। 81 সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন আমাকে সভাপতি নির্বাচিত করে, আমি বাংলাদেশে ফিরে আসি। আমি সমগ্র বাংলাদেশ ঘুরি এবং আমি দেখেছি সেই দুঃখী মানুষের অবস্থা। আমি দেখেছি হাড্ডিসার কঙ্কালসার দেহ, ক্ষুধার্ত মানুষ, দুর্ভিক্ষে পীড়িত এলাকা,
আমরা নিজেরা ছুটে ছুটে গেছি সে মানুষের কাছে, পাশে দাঁড়িয়েছি, সাহায্য করার চেষ্টা করেছি। আর সাথে সাথে আমরা পরিকল্পনা নিয়েছি যে যখনই ক্ষমতায় যেতে পারবো, জাতির পিতার যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করবার জন্য যা যা করণীয় আমরা পূর্ব থেকে সেটা প্ল্যান নিয়েছি এবং সে কারণে কত দ্রুত আমরা করতে পারি। তাই 96 সালে সরকার এসেই আমরা ঠিক করলাম যে অন্তত পক্ষে একটা মাথা গোঁজার ঠাঁই করে দিই, তারপরে কিছু কাজ করার জন্য সহযোগিতা করি, তারপরে সবাই নিজে পায়ে দাঁড়ালে নিজে কিছু অর্থ উপার্জন করতে পারলে ঘর বাড়ি করে নিতে পারবে। তাই আমরা আশ্রয় প্রকল্প শুরু করলাম সমগ্র বাংলাদেশে। যারা ভূমিহীন, একেবারে গৃহহীন, তাদের জন্য আশ্রয় প্রকল্প। আর সেই সাথে গৃহায়ণ তহবিল নামে আরেকটি তহবিল করলাম বাংলাদেশ ব্যাংকে। যাদের ভিটামাটি আছে কিন্তু বাড়ি করার অর্থ নেই, আমরা বিভিন্ন সংস্থা এবং এনজিও তাদেরকে টাকা দিলাম যে তারা মাত্র 1% সার্ভিস চার্জে টাকা পাবে এবং এই মানুষগুলিকে ঘর বাড়ি করে দেবে। আর ঢাকা শহরে যত বস্তিবাসী তারা যদি নিজের গ্রামে ফিরে যায় তাহলে তাদেরকে বিনা পয়সা ঘর করে দেওয়া, 6 মাস একেবারে খাবারের ব্যবস্থা করে দেওয়া এবং নগদ দেওয়া এবং তাদের টাকা পয়সার ব্যবস্থা করা, যেন তারা কিছু করে খেতে পারে। মানুষের পাশে দাঁড়ানো এবং যারা একেবারে দরিদ্র তাদের বিনা পয়সা খাবার বিতরণ করা এবং চিকিৎসা সেবা সে জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আমরা কমিউনিটি ক্লিনিক করে দিলাম, যেখানে আমার বিনা পয়সায় 30 প্রকার ঔষধ পাওয়া যায় এবং প্রাথমিক চিকিৎসাটা ঘরের কাছে বসে মানুষ পেতে পারে, সেই সুযোগটা আমরা করে দিলাম। আমরা যাই করে যাচ্ছি জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে তার আদর্শ নিয়েই করে যাচ্ছি। বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছে। সেই সাথে আমি যেমন আমার বাড়ি আমার খামার, যেটা শুরু করেছিলাম একটি বাড়ি একটি খামার নাম দিয়ে, এখন নাম পরিবর্তন করে দিয়েছি আমার বাড়ি আমার খামার। অর্থাৎ তো কেউ বসে থাকবে না, ঘরের ছেলে মেয়ে সকলে কাজ করবে। নিজের বাড়ি, নিজের একটু জমি, কোথাও যদি জমি চায় সেটুকু তারা কাজে লাগাবেন এবং তার যে উৎপাদিত পণ্য বাজারজাত হবে সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমার অর্থটা হলো যে প্রত্যেকে যেন নিজে কিছু করে খেতে পারেন, নিজের পায়ে দাঁড়াতে পারেন, কারো কাছে যেন হাত পাততে না হয়, সবাই যেন একটু সুন্দরভাবে বাঁচতে পারেন। এবং আমাদের সরকার, আওয়ামী লীগ সরকার, আমাদের সবচেয়ে চেষ্টা কি একবার গ্রামের মানুষ আর্থিকভাবে তাদের সচ্ছলতা এনে দেওয়া, তাদের জন্য কাজ করা। সেই জন্য ব্যাপকভাবে রাস্তাঘাট করে দিচ্ছি এবং বিদ্যুৎ আজকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা দিয়েছি। এবং যেখানে বিদ্যুৎ লাইন নাই এবং যাওয়া সম্ভব না সেখানে আমরা সোলার প্যানেল করে দিচ্ছি। সোলার প্যানেলের মাধ্যমেও প্রত্যেকের ঘর আলোকিত করা। ইনশাল্লাহ এই মুজিব বর্ষেই অর্থাৎ 2020 থেকে 2021 যখন আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব, এর মধ্যেই প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বাড়ি যেন আলোকিত হয়, আমরা সেই ব্যবস্থাটাও নেব এবং সেভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি এবং সে আমরা কাজ করেও যাচ্ছি। কাজে আমরা এটাই মনে করি যে খাদ্য নিরাপত্তা যেমন আমরা নিশ্চিত করতে পেরেছি, সেই সাথে এখন পুষ্টি নিরাপত্তা। আজকে মাছ, মাংস, দুধ, ডিম সব কিছু যেন, মুরগি সব যেন ব্যাপকভাবে উৎপাদন বাড়ে, তৈরি তরকারি, ফল মূল উৎপাদন বাড়ে, আমরা তার ব্যবস্থা নিচ্ছি। যেন 1 ইঞ্চি জমি অনাবাদি না থাকে, কোনো জমি অনাবাদি থাকবে না। আর সেই সাথে কৃষিকাজে আমরা বিভিন্ন যান্ত্রিকীকরণ করা, অর্থাৎ যেমন এই যে হারভেস্টার মেশিন থেকে শুরু করে বিভিন্ন মেশিন ব্যবহার করা, বিভিন্নভাবে আধুনিক পদ্ধতিতে চাষবাস করা, আবার সেই উৎপাদিত ফসলটা ক্রয় করা, সেগুলি ব্যবস্থা আমরা নিচ্ছি। সারা বাংলাদেশে আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। কোন কোন এলাকায় কোন ধরনের পণ্য উৎপাদন হয় তার উপর ভিত্তি করে কৃষি পণ্য প্রক্রিয়াজাত, খাদ্যপণ্য প্রক্রিয়াজাত করা, আমরা সেদিকে বিশেষ দৃষ্টি দিচ্ছি। তার উপর লেখাপড়ার ব্যাপারে তো আমরা সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছি। যদিও করোনা ভাইরাসের কারণে হয়তো অনেক কাজ থমকে গেছে, তারপর আপনারা দেখেছেন আমরা কিন্তু বসে নেই। এই করোনা ভাইরাসের মধ্যে আমরা একেবারে গ্রাম পর্যায়ে মানুষের কাছে যেন আর্থিক সহায়তা পৌঁছায়, আমরা সেই চেষ্টাও করে যাচ্ছি। মাত্র 10 টাকায় আমরা চাল দিচ্ছি, যা হয়তো বিনা পয়সায় দিচ্ছি। যেভাবে পারি আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমি মনে করি যারা আমাদের বিত্তশালী তারা যদি এভাবে যার নিজ নিজ এলাকায় প্রত্যেকেই যদি অন্তত কিছু দুস্থ পরিবারের দিকে ফিরে তাকায়,
ঘর না একটু ঘর করে দিল, তাদের কিছু কাজের ব্যবস্থা করে দিল, তাদের একটু সহযোগিতা করলো। শুধু নিজে ভালো থাকবো, নিজে সুন্দর থাকবো, নিজে আরাম আয়েসে থাকবো, আর আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ তারা কষ্টে থাকবে, এটা তো মানবতা না, এটা তো হয় না। পাশাপাশি যারা যে স্কুলে পড়াশোনা করেছেন, আমি সকলকেই বলবো, চাকরিজীবী বলেন, ব্যবসায়ী বলেন, বা যে যেখানেই আছেন, প্রত্যেকের কাছে আমার এটা অনুরোধ থাকবে যে আপনারা যা যা নিজ নিজ স্কুলে পড়াশোনা করেছেন, সব স্কুলগুলো একটু উন্নয়নের জন্য কাজ করেন। বা আপনি যে গ্রামে জন্মগ্রহণ করেছেন সেই গ্রামে যে কটা মানুষকে পারেন সহযোগিতা করেন। সবাই মিলে সম্মিলিত কাজ করলে পরে তাহলে এদেশের দারিদ্র থাকবে না। কারণ বাংলাদেশের মানুষ অনেক সাহসী, জাতিপিতা তো এই মানুষগুলিকে নিয়েই যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। সেই পাকিস্তানি সেনাবাহিনী সারা বিশ্বের সবথেকে শক্তিধর সেনাবাহিনী ছিল, তারা খুব গর্ব করতো, তাদের আবার কে হারাবে। কিন্তু বাঙালিরা তো হারিয়ে দিয়েছে তাদেরকে, যুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি। এই যে আমরা বিজয়ী জাতি, এই বিজয়ী জাতি হিসেবেই আমরা বিশ্ব মাথা উঁচু করে চলব। হ্যাঁ, 15ই আগস্টে জাতির পিতা হত্যার পর আমাদের সম্মানহানি হয়েছিল, বাঙালি জাতি সেই বিজয়ের বেঁচে থাকতে পারেনি, বরং একটা খুনি হিসেবে মাথা নিচু করে চলতে হয়েছিল। কিন্তু 81 সালে আমরা আমরা দেশে আসার পর, আমাদের প্রচেষ্টা এবং 96 সালে সরকার গঠন করার পর থেকে, এবং বাংলাদেশের মানুষ আমাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেছে, তারপর থেকে মানুষের সেবা করে আমরা অন্তত এখন বলতে পারি না বিশ্বে এখন আমরা মাথা উঁচু করে চলতে পারি, সে সম্মানটা আমরা অর্জন করেছি। দারিদ্র্যের হার আমরা কমিয়েছি, কিন্তু আমরা আরও কমাতে চাই। লক্ষ্য ছিল আমাদের যে 2021 সালের মধ্যে আমরা একেবারে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত ঘোষণা দেব। করোনা ভাইরাসের কারণে হয়তো আমরা সেটা পারিনি, কিন্তু আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, অব্যাহত থাকবে। জাতিপিতা বলেছিলেন যে যে দেশের মাটি এত উর্বর, একটা বীজ ফেললে যেখানে গাছ হয়, সেই গাছে ফল হয়, সে দেশের মানুষ কেন না খেয়ে কষ্ট পাবে। কথাটা অত্যন্ত বাস্তব। একটু চেষ্টা করলেই কিন্তু সবাই নিজে ভালো থাকতে পারেন। আর যারা একটু বিত্তশালী তারা একটু পাশে দাঁড়ালে মানুষ তাড়াতাড়ি আরও সুন্দর জীবন পেতে পারেন। তা আমার একটাই লক্ষ্য, কারণ আপনারা এটা বুঝতে পারেন যে বাবা মা ভাই সব হারিয়ে সেই শোক ব্যথা বুকে নিয়ে আমি কাজ করি একটা লক্ষ্য সামনে নিয়ে। কারণ এই দেশের মানুষের জন্যই তো আমার মা জীবন দিয়ে গেছেন, বাবা জীবন দিয়েছেন, ভাইয়েরা জীবন দিয়েছেন, আমার বাবা সারাটা জীবন কষ্ট স্বীকার করেছেন। কাজে আমি যদি একটু কিছু করে যেতে পারি মানুষের জন্য, এটাই আমার জীবনের সার্থকতা। কি পেলাম না পেলাম সেই চিন্তা আমি কখনো করি না। আমার চিন্তা একটা, কতটুকু আমি মানুষের জন্য করতে পারলাম, দেশের মানুষের জন্য করতে পারলাম, আপনার জন্য করতে পারলাম। আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের সচিবদের, যে তারা এই চিন্তা ভাবনা থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আজকে যে মানুষগুলির পাশে দাঁড়িয়েছেন, তাদের একটা মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন, একটা ঘর করে দিয়েছেন। মানুষের একটা ঘর আছে, যে একটা ঘর করে দিয়েছেন, এটা একটা মহৎ কাজ আপনারা করেছেন। সেজন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আশা করি ভবিষ্যতেও সবাই আপনাদের পদাঙ্ক অনুসরণ করবে, এভাবে মানুষের পাশে দাঁড়াবে, এবং বাংলাদেশ বিশ্বে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। জাতিপিতার স্বপ্ন আমরা পূরণ করব। আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।